বাংলার জেলার খবর নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ আমাদের আলোচনার যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে বহরমপুর লোকসভা। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে আমাদের সহকর্মী সত্যজিৎ। আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, বহরমপুর লোকসভা কেন্দ্র। আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ কিন্তু ঘোষণা হয়ে গেছে। শাসক বিরোধী দুই শিবিরেই জোর কদমে চলছে প্রচার। আর এবার 2024 লোকসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে চলেছে বহরমপুর লোকসভা কেন্দ্র। আসন্ন লোকসভা ভোটের জন্য তৃণমূলের তালিকায় এবার অন্যতম চমক ইউসুফ পাঠান। বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে। বহরমপুরে অধীর মিথ ভাঙতে জোড়া ফুলের বাজি ভারতীয় দলের প্রাক্তন এই অলরাউন্ডার। কিন্তু ভোট ময়দানে খেলা শুরুর আগেই অস্বস্তির ইঙ্গিত। গুজরাটের বাসিন্দা ইউসুফকে আগেই বহিরাগত বলে তকমা দিয়েছিল বিজেপি। এবার তৃণমূলের অন্দর থেকে ইউসুফ পাঠানকে বহিরাগত বলে দেগে দেওয়া হচ্ছে। আড়ালে আবডালে নয়, একেবারে প্রকাশ্যে কলকাতায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সোজা সাপটাই বহরমপুরের দলীয় প্রার্থীকে বহিরাগত বলে সোচ্চার হচ্ছেন। অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন চিকিৎসক নির্মল কুমার সাহা। অন্যদিকে 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তিনি কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন বলে খবর। দেখুন, বহরমপুর লোকসভা কেন্দ্র রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম একটি কেন্দ্র। কেন্দ্রটি সম্পূর্ণ মুর্শিদাবাদ জেলার কিছু অংশ জুড়ে বিস্তৃত। 1951 সালে লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। বহরমপুর লোকসভা কেন্দ্রটি 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত নয়। এটি মুর্শিদাবাদ জেলা প্রতিনিধিত্ব করে এবং বহরমপুর শহর লোকসভা কেন্দ্রের সদর দপ্তর। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল বাংলা এবং ইংরাজি। বহরমপুর লোকসভা কেন্দ্র যে 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত সেগুলি হল বড়োয়া বিধানসভা কেন্দ্র, কান্দি বিধানসভা কেন্দ্র, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্র এবং বহরমপুর বিধানসভা কেন্দ্র ও নওদা বিধানসভা কেন্দ্র। এই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বড়োয়া, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা ও নওদা বিধানসভা কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে এবং বহরমপুর বিধানসভা কেন্দ্রটি শুধুমাত্র রয়েছে বিজেপির দখলে। 2019 সালের লোকসভা নির্বাচনে জয়ের পর থেকেই এই 7টি বিধানসভা অর্থাৎ বহরমপুর লোকসভায় সাংসদ হিসেবে ঘাঁটি গেড়ে বসেছেন অধীর রঞ্জন চৌধুরী, যিনি কিনা বহরমপুরের রবিনহুড বলেই পরিচিত। এককালীন সময় থেকে বহরমপুর অধীরের গড় হিসেবে পরিচিত ছিল এবং বর্তমান সময়েও সেই পরিচিতি বজায় রয়েছে। 5 বছর পর আসন্ন লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে আগামী 19 এপ্রিল থেকে। শনিবারই সাংবাদিক বৈঠক করে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে এবারে রাজ্যে 7 দফায় অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। চতুর্থ দফা অর্থাৎ 13ই মে বহরমপুর লোকসভা কেন্দ্রে হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। ইতিমধ্যে কংগ্রেস প্রথম দফার তালিকা প্রকাশ করলেও বহরমপুর লোকসভা কেন্দ্রে কে প্রার্থী হবেন তা এখনো প্রকাশ করা হয়নি। সূত্রের খবর সোমবার প্রকাশ হতে পারে কংগ্রেসের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা এবং সেই তালিকাতেই হয়তো জানা যাবে এবারে বহরমপুর লোকসভা কেন্দ্রে কে হতে চলেছেন কংগ্রেসের প্রার্থী। এবারেও অধীর রঞ্জন চৌধুরীকেই প্রার্থী করতে পারে কংগ্রেস, এমনই সম্ভাবনা রয়েছে। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগেই বহরমপুর থেকে উঠে এসেছে রাজনৈতিক দ্বন্দ্বের ছবি। বহরমপুর লোকসভা কেন্দ্র মমতাকে উপহার দেওয়ার হুঁশিয়ারি দিয়ে এক প্রকার অধীরকে চ্যালেঞ্জ করেছিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু 10ই মার্চ ব্রিগেডের সভা থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। সেখানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেন, যাকে কেন্দ্র করে বর্তমানে বহরমপুরে তৃণমূলের অন্দরেই অসন্তোষের বাতাবরণ তৈরি হয়েছে বলে সূত্রের খবর। এখন ভাগীরথীর এপার ওপার তত্ত্ব কী প্রভাব ফেলে বহরমপুরের ভোট বাক্সে সেটাই দেখার। হাই ভোল্টেজ বহরমপুর লোকসভা কেন্দ্র, আপনাদের যেমনটা বলছিলাম সেখানে তৃণমূলের বাজি ইউসুফ পাঠান, অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরীর গড় বহরমপুর লোকসভা কেন্দ্র। গত 5 বারের সাংসদ তিনি। পাশাপাশি আমরা যে ছবিটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভায় কারা রয়েছেন তাদের নাম। ভরতপুরে রয়েছেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের, যিনি কিন্তু ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করেছেন দলের এগেনস্টে। অন্যদিকে রেজিনগরে রবিউল আলম চৌধুরী, অন্যদিকে বেলডাঙ্গায় হাসানুজ্জামান এসকে,
তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন, অন্যদিকে বহরমপুর বিধানসভা কেন্দ্রের সুব্রত মৈত্র তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং নওদাতে শাহিনা মমতাজ বেগম তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বড়োয়া বিধানসভায় জীবন কৃষ্ণ সাহা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন। পাশাপাশি কান্দিতে যে ছবিটা দেখা যাচ্ছে অপূর্ব সরকার তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন। ভরতপুরে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আপনাদের দেখালাম যে বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে তাদের কোন কোন জায়গায় কোন কোন দলের প্রার্থীরা ক্ষমতায় রয়েছেন। এবার আমি সরাসরি আলোচনায় চলে আসবো। সত্যতা দেখো, যে বিষয়টা তোমার কাছে প্রথমেই জানতে চাইবো যে ইউসুফ পাঠানকে তৃণমূল কংগ্রেস এবারে তাদের বাজি করেছে, অন্যদিকে আমরা জানি যেটা অধীর রঞ্জন চৌধুরীর গড় বলে পরিচিত। এই ইউসুফ পাঠানকে প্রার্থী করে কি সংখ্যালঘু ভোট টানতে চাইছে তৃণমূল, এমনই রাজনৈতিক মহল মনে করছে। সেই উদ্দেশ্য কি তাদের সফল হবে? এমন একটা কেন্দ্র তোমাকে বলি মুর্শিদাবাদ জেলার, এখানে অধীর চৌধুরী কিন্তু মানে গ্রাউন্ড থেকে উঠে আসার নেতা। 1996 সালে সম্ভবত উপনির্বাচনে প্রথমবার বিধায়ক হন নবগ্রাম থেকে, তারপর 1999 লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে প্রার্থী হন, জেতেন এবং তারপর টানা এবং এমনকি অধীর চৌধুরীর বিরুদ্ধে সে সময় অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত প্রচারে এসেছিলেন, কিন্তু অধীর গড় কিন্তু ভাঙতে পারেননি। এছাড়া আরেকটা জিনিস, বহরমপুর পৌরসভা একচ্ছত্র আধিপত্য ছিল এই অধীর চৌধুরীর নেতৃত্বেই। কারণ বামফ্রন্ট যখন মানে বামফ্রন্টের বাজার যখন রমরমা, সেই সময় কিন্তু বহরমপুর পৌরসভায় যতগুলো সিট সবই কংগ্রেস জিততো, হয়তো সিপিএম খাতায় খুলতে পারতো না, কারণ বারবার হয়েছে। তো সেই বহরমপুর লোকসভা কেন্দ্রে বাকি যে বিধানসভাগুলো আছে বেশিরভাগই সংখ্যালঘু অধ্যুষিত। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে ইউসুফ পাঠান ক্রিকেটারকে দিয়ে একটা বাজি সংখ্যালঘু তাস খেলতে, কিন্তু সংখ্যালঘু তাস তার সাথে বলা চলে একজন ভিভিআইপি, কারণ ইউসুফ পাঠান একজন জনপ্রিয় খেলোয়াড়, দেশের অনেক ওয়ানডে টেস্ট টি20 ম্যাচ খেলেছেন, পাশাপাশি তুমি জানো আইপিএলেও খুব জনপ্রিয়, কেকেআরের হয়ে কলকাতা নাইট রাইডার্সে বেশ কয়েক বছর খেলেছেন। সুতরাং এইরকম একজন মানুষ জনপ্রিয় মুখকে নিয়ে এসে মাঠে নামানো, এটা তৃণমূল কংগ্রেসের মাস্টার স্ট্রোক একদিকে বলা চলে, কিন্তু কতটা মাস্টার স্ট্রোক হবে? কারণ আবার বললাম, অধীর চৌধুরী কিন্তু মানে গ্রাউন্ডে নেমে রাজনীতি করা লোক, কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন, তিনি সংগঠনটা খুব ভালো বোঝেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সংগঠন ভেঙেছে, কিন্তু অধীর চৌধুরীর ইমেজ সেটা কিন্তু রায়গঞ্জে বর্তমানে। দেখো ওখানে কিন্তু রবিনহুডও বলা হয় অধীর রঞ্জন চৌধুরীকে, কিন্তু তুমি যেটা বলতে চাইছো যে অধীর রঞ্জন চৌধুরীর একটা একাধিপত্য রয়েছে ওই এলাকায়, মানে বহরমপুর লোকসভা কেন্দ্রে বিশেষ করে। কিন্তু আমরা দেশের নিরিখে যদি দেখতে চাই, লোকসভা ভোটটা তো মেনলি দেশের নিরিখেই হয়, সেক্ষেত্রে কংগ্রেসের কিন্তু মাটি অনেকটাই, পায়ের তলার মাটি অনেকটাই নরম হয়ে গিয়েছে, ঝুরঝুরে হয়ে গিয়েছে যাকে বলা যায়। ভারতীয় জনতা পার্টি সেখানে অনেকটাই ফুটেজ বেশি পেয়েছে কংগ্রেসের তুলনায়। সেখানে এখনো কি অধীর রঞ্জন চৌধুরীর উপরেই ভরসা করবে সাধারণ মানুষ ঠিক করবে যে কার উপর ভরসা করবে। কিন্তু ওই যে বললাম, অধীর চৌধুরী একদিনে হয়ে ওঠেনি, দীর্ঘদিন থেকে রাজনীতি করে মানুষের পাশে থেকে উনি যেভাবে নিজেকে তৈরি করেছেন আর কি, তাতে ওনার একটা ব্যক্তিগত ইমেজের গুরুত্ব দিতেই হবে। আবার বললাম, বামফ্রন্ট জামানায় বারবার চেষ্টা, বুদ্ধবাবুরা থাকতে জ্যোতিবাবুরা থাকতে বহরমপুর মিথ ভাঙার চেষ্টা, কিন্তু কখনো পারেনি, তার কারণেই অধীর চৌধুরী। তো সেই রকম ব্যক্তিত্ব তৃণমূল ইউসুফ পাঠানকে দিয়েছে। কিন্তু এখানে দেখো আরেকটা জিনিস বলি, তৃণমূল কংগ্রেস যদি সংগঠিত থাকতো, কারণ দেখো গত বিধানসভা নির্বাচন 21-এ বহরমপুর লোকসভার মধ্যে যে 7টা বিধানসভা কেন্দ্র থাকে তার মধ্যে শুধুমাত্র বহরমপুর কিন্তু বিজেপি জিতেছিল, বাকি 6টায় তৃণমূল বিপুল ভোটে জিতেছিল, মার্জিনটা মানে আকাশ পাতাল তফাৎ। সুতরাং সেইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একটা মাস্টার স্ট্রোক বলাই যায়। কিন্তু তোমার ওই যে বললাম, তৃণমূল কংগ্রেস কতটা নিজেদের মানে এক থাকতে পারবে সেটা একটা ব্যাপার। হুমায়ুন কবির বিদ্রোহ ঘোষণা করেছেন, কিন্তু আরও কেউ বিদ্রোহ ঘোষণা করবেন কিনা তার কোনো ঠিক নেই। কারণ বলি, গত লোকসভা নির্বাচনে অপূর্ব সরকার, কান্দির যিনি বিধায়ক তৃণমূলের জেলা সভাপতি, তিনি কিন্তু অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তো দাঁড়ানোর পরে গতবার হেরে গিয়েছিলেন অধীরবাবুর বিরুদ্ধে। তো এবার ইউসুফ পাঠান, ইতিমধ্যে তোমার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বিদ্রোহ ঘোষণা করেছেন। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কিন্তু এর আগে রেজিনগরের বিধায়ক ছিলেন, কংগ্রেসেরই। উনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যান, আবার পরে বিজেপিতে যোগ দেন, পরে তৃণমূলে এসেছিলেন, আসার পরে ভরতপুর থেকে টিকিট দিয়ে উনি বিধায়ক। এবার যদি তৃণমূল যদি একজোট হয়ে লড়াই করে সবাই, তাহলে কিন্তু একটা মাস্টার স্ট্রোক বলা যায়। কিন্তু ওই যে বললাম, এক নম্বর হচ্ছে মুর্শিদাবাদের মাটি, তো কারণ অধীর চৌধুরী একটা মিথ, উনি গ্রাউন্ড থেকে রাজনীতি করেন।
অধীর চৌধুরীর গড় আমরা সবাই জানি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা পোলিং করেছিলাম, সেই পোলিংয়ে কিন্তু তৃণমূলের পক্ষে কিন্তু ভোট বেশি এসছে। অর্থাৎ ইউসুফ পাঠান তিনি কেকেআরের হয়ে খেলেছেন, দেশের হয়ে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তিনি, তার একটা যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। অন্যদিকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এই ইউসুফ পাঠানকে কেন্দ্র করে কিন্তু দলের অন্দরেও একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কিন্তু রীতিমতো প্রকাশ্যে এই ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে তিনি সরব হয়েছেন। পাশাপাশি তিনি পরিষ্কার জানিয়েছেন যে অধীর রঞ্জন চৌধুরীর বিপক্ষে ইউসুফ পাঠান যথেষ্ট যোগ্য প্রার্থী নয়, কারণ 2014 সালেও একজন গায়ককে প্রার্থী করা হয়েছিল অধীর রঞ্জন চৌধুরীর বিপক্ষে, কিন্তু তিনি কিন্তু তৃণমূলকে আশার আলো দেখাতে পারেননি। অর্থাৎ দলের অন্দরেই যেখানে ক্ষোভ রয়েছে সেখানে ইউসুফ পাঠান কতটা ভোট টানতে সক্ষম হবে? ওই যে বললাম, তৃণমূলের সংগঠনের কিন্তু কোনো ঘাটতি নেই, সংগঠন যথেষ্ট মজবুত। কারণ 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টাই গত বিধানসভায় জিতেছিল। মার্জিনটা তোমাকে আমি বলি যে দেখো, বড়োয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল পেয়েছিল 81,000 ভোট, 81,890। বিজেপি পেয়েছিল 79,141। কান্দিতে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 95,399, বিজেপি পেয়েছিল 57,000 সামথিং ভোট। এবার দেখো নওদায় কংগ্রেস তৃণমূল পেয়েছিল 1,17,684 ভোট, বিজেপি পেয়েছিল মাত্র 43,000, কংগ্রেস পেয়েছিল মাত্র 31,000। তো এই যে ডিফারেন্সটা তৃণমূল কংগ্রেসের পক্ষে মেক আপ করা কঠিন। একটা সংগঠন এতটাই তৃণমূলের মজবুত, কিন্তু ওই যে অধীর চৌধুরী মিত, তৃণমূলের একটা বড় অংশের ভোট কিন্তু অধীর চৌধুরী পাবেনি, এটা নিশ্চিতভাবে বলা যায়, কারণ ওনার ব্যক্তিগত ইমেজ এতটাই। কিন্তু এবার তারপর ধরো হুমায়ুন কবির বিদ্রোহ ঘোষণা করেছেন। কারণ হুমায়ুন কবিরের বিদ্রোহ কতদিন থাকবে, কারণ তৃণমূলের সর্বভারতীয় নেতৃত্ব যারা আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলো, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা তো হুমায়ুন কবিরকে নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করবেন। তো করার পর কতটা বাজিমাত করবে সেটা একটা ব্যাপার। কিন্তু একটা বলে রাখি, ইউসুফ পাঠানকে দেখতে কিন্তু প্রচুর লোক ভিড় করবে, প্রচুর লোক আসবে, জমায়েত হবে, কিন্তু ভোট বাক্সে কতটা হবে সেটা কিন্তু রেজাল্টই পরিষ্কার করবে। আর একেবারে ইউসুফ পাঠান কিন্তু অনেকটা যুব ভোটও টানতে সক্ষম হবে, এমনটা কিন্তু রাজনৈতিক মহলেরও মত। পাশাপাশি যেহেতু তিনি একজন ক্রিকেটার ছিলেন, যদিও বা তিনি রাজনৈতিক জগতে নতুন, তিনি যদি দলের সাপোর্ট না পান তার পক্ষে লড়াইটা যেটা একটু শক্ত হবে, কিন্তু সেক্ষেত্রে যুবদের ভোটও কিন্তু অনেকাংশে তিনি পেতে চলেছেন। পাশাপাশি আরও একটা বিষয় যেটা তোমায় জিজ্ঞাসা করবো, যে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন নির্মল কুমার সাহা চিকিৎসক, তার কতটা মানে এই লড়াইয়ে কতটা তিনি এগিয়ে থাকতে পারেন? সাহা মনে হয় না কতটা এ করবে সেটা ভোট বাক্সে বলবে, কিন্তু তোমাকে বলি বিজেপি মাত্র বহরমপুর সিটটাই গতবার জিতেছিল গত বিধানসভা নির্বাচনে। বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে লড়াই করেছিল, কিন্তু লোকসভা ভোট অধীর চৌধুরী ভার্সেস ইউসুফ পাঠান তৃণমূল হওয়ার সম্ভাবনাটাই বেশি। কংগ্রেস ভার্সেস তৃণমূলই হতে চলেছে বহরমপুর লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের লড়াই। অর্থাৎ বিজেপি অনেকটাই পিছিয়ে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি যে বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে এলো, কিন্তু তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি যে তুমি শুরু থেকেই অধীর রঞ্জন চৌধুরীকে কিছুটা এগিয়ে রাখতে চাইছো, বলছো যে অধীর রঞ্জন চৌধুরীর গড়, গত 5 বারের সাংসদ তিনি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তিনি এলাকার সমস্ত সমস্যার সমাধান করতে পারেনি। এলাকায় একটা জলের সমস্যা রয়েছে, সেই বাইকটা শোনাবো আপনাদের। কি হলো, মানুষের জন্য আর্সেনিক মুক্ত পানীয় জল দেওয়ার সুযোগ পেয়েছি একটা, সেটা যাতে না বসাতে পারি, তাও বস্তির পাশে যেখানে গন্ধ জল খাচ্ছে, তার জন্য তাদের আন্দোলন বিদ্রোহ দেখলেন। এখানকার প্রশাসন বদমাইশি করে আমাকে বহরমপুর শহরে বিভিন্ন জায়গায় আয়রন মুক্ত আর্সেনিক মুক্ত জলের প্রকল্প বসাতে দিচ্ছে না, অথচ এটা আমি টাটা কোম্পানির কাছ থেকে বিশেষ মডেল হিসাবে নিয়ে এসেছি। আমি এরকম 80টা জায়গায় বসিয়েছি, 80টা জায়গায় বসানো হয়েছে, তারপর থেকে আটকে দেওয়া হয়েছে। যখন দেখেছে তৃণমূলের লোকরা, প্রশাসন যে মানুষ এটাকে প্রশংসিত করছে, তখন বন্ধ করার প্রক্রিয়া। বস্তির লোকে জল দিতে আপত্তি কোথায় কে জানে। খুব সিম্পল সাধারণ মানুষের কথা, সেটা হচ্ছে আজ 13ই মার্চ 2024 কেন অধীর চৌধুরী এইখানে? এতদিন কোথায় ছিল? উনি যুক্তি দেখাচ্ছেন এই করিনি ওই করিনি, কিন্তু 25টা বছরে উনি কি আসতে পারতেন না এই শহরের বুকে? উন্নয়নের নামে যিনি ঝলক দেখাচ্ছেন, 1.5 টাকার বাল্ব কিনে যিনি শহরকে বলেছিলেন উন্নয়ন হয়েছে, উন্নয়ন যদি শিখতে হয় নারুগোপাল মুখার্জির কাছে শিখতে হবে। আর আজকে যিনি ভোটের আইওয়াজ করতে এসছেন কল লাগিয়ে, 1.5 টাকাওয়ালা কল লাগিয়ে, এই রাজনীতি বহরমপুরের শহর মানবে না। এই শহর জানে নারুগোপাল মুখার্জি প্রকৃত উন্নয়ন করতে পারে, আর তার সৈনিক হিসাবে বলে গেলাম এই রাজনীতি স্তব্ধ করে দেবো। আর এই শহরে উন্নয়ন হবে নারুগোপাল মুখার্জির
নেতৃত্বে, এই স্তরে উন্নয়ন হবে মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণে, এই স্তরে উন্নয়ন হবে অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হেলনে। আমরা প্রত্যেকটা মানুষের ডোর টু ডোর করি, আজ প্রত্যেকটা মানুষের কল লাগানো হয়ে গেছে। কিসের জল? জল যেদিন প্রয়োজন ছিল সেদিন আপনি জল দেননি, যেদিন এই শহরের মানুষ হাহাকার করেছিল কোথায় ছিলেন? দিল্লির কোলে তুলছিলেন কোনো এক ব্যক্তির বিশেষ কোলে, সেদিন মনে পড়েনি আপনার কথা? আজ হিলো নিয়ে এসছে আর দুলু নিয়ে এসছে, আজকে শহরে নেমেছেন, ভোট ডিক্লিয়ার হয়েছে বলে মনে পড়েনি সেদিন এই গরিব মানুষগুলোর কথা? যেদিন নারুগোপাল মুখার্জি ডোর টু ডোর গিয়ে বলেছিল জল পাবেন পাবেন, 40 বছরের সমস্যা মানুষকে মিটিয়ে দিয়েছে নারুগোপাল মুখার্জি। কারুর বাড়িতে কল ছিল না, যেদিন থেকে এই পৌরসভার পৌরপিতা সবে হামাগুড়ি দিতে শিখেছে এই পৌরসভা, সেদিন মানুষের বাড়িতে ডোর টু ডোর কল চলে এসছে। চিন্তা করতে পারছেন 5 বছর যেদিন এই ট্রাম্প পরিপূর্ণ হবে এই বিক্ষোভের ছবিটা, দীর্ঘদিনের সাংসদ হওয়ার পরেও কিন্তু এলাকার জলের সমস্যার সমাধান করতে পারেননি অধীর রঞ্জন চৌধুরী, এমনটাই অভিযোগ। আর তার ফলেই কার্যত বিক্ষোভের মুখে পড়তে হয় অধীর রঞ্জন চৌধুরীকে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নেব, বিরতি থেকে ফিরে এসে আবারও ফিরবো আলোচনায়। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টা আপনাদের দেখাচ্ছিলাম, বহরমপুর লোকসভা কেন্দ্রে জলের সমস্যা কিন্তু দীর্ঘদিনের, আর সেখানে গত 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন সাংসদ পদে থাকার পরেও এলাকার জলের সমস্যার কোনো সমাধান হয়নি, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। আর এই যে তাকে কেন্দ্র করে বিক্ষোভ, এই জলকষ্ট নিয়ে যে তাকে কেন্দ্র করে বিক্ষোভ, তাকে বারবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে তাকে। আর এটাই কি হাতিয়ার হতে চলেছে তৃণমূলের? দেখো, এগুলো ছোট ছোট জিনিস যদি হাতিয়ার হয় তাহলে অনেক কিছু হয়। যেমন বড়োয়ার বিধায়ক জীবন কিশোর সাহা বর্তমানে জেলে রয়েছেন, এটা একটা হাতিয়ার। তো এরকম যে নির্বাচনী প্রচারে গেলে বিক্ষোভ, এটা রাজনৈতিক দিক থেকে মানে তার বিরুদ্ধে যারা এই প্রচারটা আসবে, এতদিন তাহলে অধীর চৌধুরীকে আবেদন করেনি কেন চলে যায়, এটা একটা ব্যাপার। তো এখানে বোঝে যে রাজনৈতিক এরকম বিক্ষোভগুলো আসবে, কিন্তু সমস্যা তো রয়েছেই, সমস্যা যে নেই তা নয়। অধীর চৌধুরী কিন্তু বললাম ভোটের সময় এই বিক্ষোভগুলো বরঞ্চ যে যারা বিক্ষোভ তাদের বিরুদ্ধেই যায়। এখানে আরো একটা কথা বলে রাখি, যেখানে অধীর রঞ্জন চৌধুরী পাল্টা বলেছেন তাকে সাংসদ তহবিলের টাকা খরচ করতে দেয়া হয় না, এমন অভিযোগও কিন্তু অধীর রঞ্জন চৌধুরী পাল্টা তুলেছেন। এই জলের কষ্টের সমস্যার সমাধান তিনি এই জন্যই করতে পারেননি, এইটাই কিন্তু বলেছেন তিনি। এই বিষয়ে কি বলবেন? এটা কিন্তু অনেক বিরোধী রাজনৈতিক দলও অনেক সময় বলে যে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের টাকা খরচের সুযোগ দেয় না, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন এরকম কিন্তু উঠে আসে। কিন্তু এর মধ্যে কতটা সত্যি সেটা তো তারাই ঠিক করবেন যে অধীরবাবু এখন এই মুহূর্তে ভুল বলছেন, এতদিন বলেননি কেন, এটাও তো একটা ব্যাপার। কারণ রাজ্য সরকার এই যে কম্বিনেশন, এটা কিন্তু হওয়া উচিত। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সাংসদকে রাজ্য সরকারের সমর্থন সহযোগিতা করা উচিত, যেখানে জনগণের উন্নয়ন প্রয়োজন সেখানে তো উভয়ের কিন্তু কোঅপারেট করা উচিত। একেবারে আমরা কিন্তু বারে বারে দেখেছি, একবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি যতবার অধীর রঞ্জন চৌধুরী এসেছেন ততবারই কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তোপ দেখেছেন। আর এই লোকসভা ভোটের কিছুদিন আগে, দিনক্ষণ ঘোষণা হওয়ার কিছুদিন আগেও আমরা যেমনটা দেখেছিলাম যে অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্ট চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তারা যেন বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হন, তারা যেন সরাসরি এসে তার বিরুদ্ধে লড়াই করেন। আর তারপরেই আমরা দেখলাম যে জনগর্জন সভার মঞ্চ থেকে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হলো, একেবারে একটা চমকপ্রদ নাম ঘোষণা করা হলো। অর্থাৎ এই বহরমপুর লোকসভা কেন্দ্রে বাজি হিসাবে ইউসুফ পাঠানকে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এবার যদি ইউসুফ পাঠান হেরে যান তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন? কি বলবেন? না, সেটা না, রাজনীতিতে হারজিত আছেই। 292টা কেন্দ্রের মধ্যে বিজেপি 77টা জিতেছিল, একটা আইএসএফ জিতেছিল, তাই বলে তো মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি। বলা যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিল নন্দীগ্রামে, কিন্তু যেখানে হার জিত সেখানে ইউসুফ পাঠান হারলে মমতা বন্দ্যোপাধ্যায় হারবে তা বলা যায় না। বরঞ্চ বলা যায় যে একটা প্রার্থী সিলেকশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। অধীর রঞ্জন চৌধুরী কি চ্যালেঞ্জ করেছিলেন সেটা শোনাবো একবার। কোনো অসুবিধা নেই, আমি চাই মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে দাঁড়াক একবার, কিংবা তার প্রধানবাবুকে পাঠান, কিংবা বলুক আমার স্পন্সর এই লোক, একে হারানো মানে আমি হারা, বলুক একবার। ঠিক আছে, মমতা ব্যানার্জি নিজে না আসতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি যেন বলে দেয় আমার প্রার্থীকে হারানো মানে আমাকে হারানো, এইটুকু বাংলার দিদির কাছে শুনতে চাইছি। চ্যালেঞ্জ দিচ্ছি বাংলার দিদিকে আমি। আপনার ক্ষমতা, আপনার শক্তি, আপনার টাকা, আপনার দুর্বৃত্ত, আপনার দুর্নীতি
আপনার ক্যাডার একদিকে, আর আমার শুধুমাত্র মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া আমার সঙ্গে, দেখি কার জয় হয়। আপনি বলে দিন যে বহরমপুর লোকসভা আসনে কংগ্রেস জেতা মানে আপনার পরাজয়, আপনি ঘোষণা করুন। আপনাদের শোনালাম অধীর রঞ্জন চৌধুরীর চ্যালেঞ্জের কথা, কতটা আত্মবিশ্বাসী অধীর রঞ্জন চৌধুরী। আর আত্মবিশ্বাসী হবেন নাই বা কেন, গত 5 বারের টানা সাংসদ তিনি, একেবারে সেফ সিট কংগ্রেসের বহরমপুর লোকসভা কেন্দ্র, আর সেখানেই কিন্তু একেবারে নতুন চমক দিয়েছে এবারে তৃণমূল কংগ্রেস, ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তারা। এবার অন্যদিকে বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল কুমার সাহাও সেভাবে কিন্তু লড়াইয়ে নেই, পাশাপাশি তৃণমূল কংগ্রেস এর মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে, সেখানে অনেকটাই পিছিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। পাশাপাশি আরও একটা বিষয় যেটা আলোচনায় উঠে আসছে, কংগ্রেস এই সিটটা সিপিএমকে ছেড়ে দিতে পারে এমন একটা বিষয় কিন্তু জল্পনায় রয়েছে, সেটা কি হতে পারে, কি মনে করছো? না না, কংগ্রেস বহরমপুর কখনোই ছাড়বে না, বহরমপুর অধীরের গড় কখনোই ছাড়বে না, ওটা অধীর চৌধুরী লড়াই করবেন। আমি বললাম উনি অনেকটা অ্যাডভান্টেজ, অধীর চৌধুরী লড়াই করলেই ওটা অ্যাডভান্টেজ। বাকি অন্য যদি প্রার্থী দেয়, সিপিএম প্রার্থী বা অন্য কোনো প্রার্থী হলে সেখানে কিন্তু রেজাল্ট কিন্তু ফলাফল অন্যরকম হবে, হতে পারে তৃণমূল ভার্সেস বিজেপি লড়াই হয়ে যেতে পারে। ওখানে অধীর চৌধুরীকেই প্রয়োজন, তার কারণ অধীর চৌধুরী এই যে চ্যালেঞ্জটা করলো না, এর পেছনে কিন্তু যথেষ্ট যুক্তি রয়েছে। আমি তোকে বলি, গত লোকসভা নির্বাচনে বাকি 6টা লোকসভা কিন্তু আমরা যদি টোটাল হিসাব করি, তো অধীরবাবু কিন্তু পিছিয়ে ছিলেন, প্রায় 10,000 ভোটে পিছিয়ে। উনি লাস্ট বাজিমাত করেন বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে। বহরমপুর বিধানসভা কেন্দ্রে গত 2019-এ অধীরবাবু পেয়েছিলেন 1,30,190 ভোট। উল্টো দিকে অপূর্ব সরকার তৃণমূল কংগ্রেসের, উনি পেয়েছিলেন মাত্র 41,000 ভোট। তো এই যে ডিফারেন্সটা, প্রায় 90,000 ভোটে এগিয়ে অধীর চৌধুরী, এইখান থেকেই উনি কিন্তু জিতেছিলেন। বাকি 6টা টোটাল হিসাব করলে অধীরবাবু কিন্তু পিছিয়ে ছিলেন। তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চ্যালেঞ্জটা করলেন, তার প্রধান কারণ বহরমপুরকে উনি খুব নিজের মতন চেনেন, মানে দীর্ঘদিন বললাম যে ওনারই অনুগামীরা বহরমপুর পৌরসভা চালিয়েছে, স্বাভাবিকভাবে ওনার এক যে জনপ্রিয়তা, পরিচিতি, এটা কিন্তু কংগ্রেসের জন্য অ্যাডভান্টেজ, আর সেই কারণেই চ্যালেঞ্জটা করার সাহসটা পেলেন অধীরবাবু। আমরা সোশ্যাল মিডিয়ায় একটা পোলিং করেছিলাম, সেখানে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, সেই পোলিংয়ের ছবিটা দেখাবো আপনাদের। দেখো সত্যতা, আমরা যেমনটা বলছিলাম বারবার করে যে অধীর রঞ্জন চৌধুরী গত 5 বারের সাংসদ, এবারেও আমাদের যে আলোচনা তাতে কিন্তু উঠে আসছে যে অধীর রঞ্জন চৌধুরী এগিয়ে থাকতে পারেন, যেহেতু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। কিন্তু আমাদের পোলিং কিন্তু একেবারে অন্য কথা বলছে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে 46% তৃণমূলের যে ভোটের যে পরিসংখ্যানটা উঠে আসছে, সেটা একেবারে 46%। এতটা কেন এগিয়ে রয়েছে তৃণমূল এবারে? পোলিংয়ে সেটা যারা ভোট দিচ্ছেন, মানে পোলিংটা দেখে তো আর বহরমপুর মানুষকে বিচার করাটা যাবে না, কারণ বহরমপুর সবাই তো ভোট দেন, যারা ভোটার তারা তো ভোট দেয়নি। তারা ভোট দিলে ফলাফলটা কীরকম হবে সেটা তো ভোটের রেজাল্টের পর জানা যাবে। কিন্তু তোমাকে বলি, যথেষ্ট অধীর চৌধুরী মিত ওখানে যথেষ্ট, ওনার জনপ্রিয়তা যথেষ্ট, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন তৃণমূল কংগ্রেস সংগঠন মজবুত, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু তোমার যদি সাংগঠনিকভাবে পুরোপুরি লড়াই করে, হুমায়ুন কবির এদেরকে নিয়ে লড়াই করতে পারে, তৃণমূল অ্যাডভান্টেজ। কিন্তু তোমার রাজনৈতিক বিপক্ষে যেহেতু অধীর চৌধুরী, সেহেতু অনেকটা কঠিন হবে তৃণমূল পক্ষে লড়াই দেওয়া। অধীর চৌধুরী না, অন্য কোনো প্রার্থী হলে আলাদা ব্যাপার, কিন্তু যেহেতু উল্টো দিকে অধীর চৌধুরী, সুতরাং সেহেতু যথেষ্ট কঠিন। এর আগে যেন অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ইন্দ্রনীল সেন, গায়ক, তিনি কিন্তু দাঁড়িয়ে হেরে গেছিলেন। পরবর্তীতে গতবার অপূর্ব সরকার, কান্দির যিনি বিধায়ক তৃণমূল, বর্তমান তৃণমূলের জেলা সভাপতি, উনি কিন্তু কংগ্রেস থেকে তৃণমূলে এসে অধীরের বিরুদ্ধে দাঁড়িয়ে উনি কিন্তু হেরে গিয়েছিলেন। সুতরাং অধীর চৌধুরীর যে ইমেজ, সেটাকে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। হতেই পারে যে তোমার হুমায়ুন কবির হয়তো উনি যে বিপক্ষ এটা দেখাচ্ছে, উনি কিন্তু রেজিনগর বিধায়ক ছিলেন, বর্তমানে ভরতপুরের বিধায়ক। হতেই পারে যে উনি অধীর চৌধুরীর পক্ষে করতে পারেন, সেটা তো পরে ঠিক হবে, কি বোঝা যাবে। কিন্তু যেটা আমরা শুরুতে আলোচনা করছিলাম যে সারা দেশে কিন্তু কংগ্রেসের পায়ের তলার মাটি অনেকটাই ঝুরঝুরে, তাহলে কি মানুষ দল দেখে ভোট দেবে নাকি অধীর রঞ্জন চৌধুরীর মুখ দেখে ভোট দেবে? না, অবশ্য লোকসভা ভোটে সর্বভারতীয় দলের ভোটের পার্সেন্টেজ অনেকটা বেড়ে যায়। তো প্রত্যেক বছর পরিসংখ্যান যদি দেখো, যে সর্বভারতীয় দল যারা আছে, বিজেপি হোক, কংগ্রেস, এদের ভোটের পার্সেন্টেজ বেড়ে যায়, তো বাড়বে স্বাভাবিক। কিন্তু অধীর চৌধুরী একটা
ফ্যাক্টর রয়েছে। অনেক ধন্যবাদ সত্যদা আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার যে বিষয়টা জানিয়ে শেষ করব, যেমনটা আমাদের আলোচনায় উঠে এলো, অধীর রঞ্জন চৌধুরীর গড় বলে পরিচিত যে জায়গা, সেই জায়গায় অধীর রঞ্জন চৌধুরীর দাপট থাকবে, সেটাই স্বাভাবিক। গত 5 বারের সাংসদ তিনি, তার দাপট এলাকায় রয়েছে, তিনি একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অন্যদিকে ইউসুফ পাঠান একেবারেই নতুন রাজনীতিতে, কিন্তু তিনি কিন্তু বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার ক্রিকেটার, তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। যদি তিনি তার দলের সমস্ত কর্মীদের সাপোর্ট পান, সেখানে একটা গোষ্ঠীদ্বন্দ্ব ফ্যাক্টর থাকলেও সেই গোষ্ঠীদ্বন্দ্ব ফ্যাক্টর যদি কাটিয়ে উঠে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাদের সাপোর্ট তিনি পান, তাহলে হয়তো কিছুটা যুব ভোট টানতে পারেন তিনি। কিন্তু যেমনটা মনে করছে আমরা যে অধীর রঞ্জন চৌধুরীর গড় হওয়ায় অধীর রঞ্জন চৌধুরী কিন্তু একটা বড় ফ্যাক্টর, তিনি কিন্তু একটা অপ্রতিদ্বন্দ্বী কম্পিটিটর হয়ে উঠেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের দিকে। কিন্তু শেষ রায় দেবে জনগণ, কোন দিকে রায় যায় জনগণের, সেদিকেই নজর থাকবে ট্রাইব টিভির।